কুনজর থেকে বাঁচানো, সৌভাগ্যের জন্য উপাসনা করা, এসব মানা মানেই ভয়ের অন্ধকারে ডুবে থাকা। লোভ লালসার থেকেই এর জন্ম হয়। এটা একটা জাল, একটা চাল, যেটা মানুষ স্বয়ং নিজের জন্যই বিছায়। এই ধরনের ধারণা বিনা ইঙ্গিত দিয়ে মানুষকে অন্ধ শ্রদ্ধার বেড়াজালের মধ্যে ঢুকিয়ে দেয়, আর তার ফল হয় বিনাশ। ফিরছো কবে? 2 দিন পরে। কি বাবা, দীপাবলিতে থাকবে না? সরি মা, কি করব, কাজটাই তো এরকম। আর আমি 14 তারিখ ফিরে আসবো না। বাবা, এই ডিলটা পোস্টপোন করা যায় না? না রে, খুব ইম্পর্টেন্ট ডিল। বাবা, ডিলটা এত ইম্পর্টেন্ট হলে আমি ওখানে চলে যাচ্ছি। না রে বাবা, এই ডিল আমি আর শুধু আমিই করতে পারবো। আর বিশ্বাস করো, এই ডিলের জন্য না আমাদের জীবনটা একেবারে বদলে যাবে। আর 14 তারিখে যখন আমি ফিরবো, একটা দারুণ পার্টি করব। চললাম। কি হরিশ বাবু? কি ভাই শঙ্কর, কেমন? দারুণ। ঠিক আছে। বাড়ির লোককে কি বললি? বলেছি সোলাপুর যাচ্ছি। বাবা, ডিল তাও সোলাপুরে? আরে মহেশ, খুব বড় ডিল, এটা বিরাট বড় ডিল। আমি না তোকে সমস্ত ডিটেলস এসে বলবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দীপাবলিতে তুমি থাকবে না, ভালো লাগবে না। আরে কল্পনা, একটা দীপাবলি বড় না আমাদের সবার ভবিষ্যৎ। হ্যাঁ, তোমরা না এরকম মুখ ভার করে থেকো না। আমি সত্যি একটা বড় কাজ হাতে পেতে চলেছি, একটু হেসে হেসে বিদায় দাও। হ্যাঁ, শোন মহেশ, খেতে দিকে নজর রাখিস। হ্যাঁ বাবা। আমি আসলাম, 14 তারিখ সকালে ফিরবো। হ্যাঁ, বাই। মিলিন্দ বেরিয়েছে? ও তো 100 বছর বাঁচবে। ওই দেখ, তুই নাম নিয়েছিস আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের হিরো। কি ভাই, ওট ওট ওট। কি রে মিলিন্দ, সব ভালো তো? তো ভাই, হ্যাঁ, ব্যাগ ভর্তি করে নিয়ে এসছিস তো? আরে কি করে ভরে এনেছি আমি খালি জানি। এদিক ওদিক থেকে যা পেয়েছি সব তুলে এনেছি। আরে সবাই এরকম মুখ ভার করে কেন? একটা বড় কাজ করতে যাচ্ছি, খুব বড় কাজ করতে। কিন্তু সঙ্গে এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? নাগপুরে একটা বড় পার্টি পেয়েছি, ডিল করতে যাচ্ছি। কিন্তু বাবা, দীপাবলির সময় কে কাজ করে? আরে আমার পাগলি, এ সবই ভাগ্যের খেলা। এই ডিলের জন্য যদি এই সময় ফিক্স হয় তাহলে এই সময় যেতে হবে। এখন এসব ছাড়ো। এই নে, এই নে, দীপাবলিতে অনেক বাজি কিনবি। আর 14 তারিখ আমি ফিরে আসলে সবাই মিলে বাজি ফাটাবো, ফুল মস্তি করবো। হ্যাঁ, কি এত চিন্তা করছো? স্কুলের কাজের জন্য কি আমি বাইরে যাইনি? তখন তো তুমি এত টেনশন করতে না। হ্যাঁ, তুমি গেছো, কিন্তু দীপাবলির দিন তো কখনো কোথাও যাওনি। মালতী, জীবনে অনেক কাজ আছে যেটা প্রথমবার করতে হয়। আমার উপর বিশ্বাস রাখো। ফিরে এসে যখন খুশির খবর শোনাবো না, দেখবে জীবনটাই অন্যরকম হয়ে গেছে, একদম ঝলমলে। আমি আসলাম। সাবধানে যেও। হ্যাঁ, সচিন বললো ডাইরেক্ট ফার্ম হাউসে যাবে। আচ্ছা। রাস্তায় কোথাও বোতল উঠিয়ে নিচ্ছি, কি বলিস? এই সাবাস, একদম মুখের কথা ছিনিয়ে ঠিক নিলি তো? বলুন। হরিশবাবু আর বাকিরা সব এসেছে? না, এখনো আসেনি, আসছে। আপনি কে? সচিন, গেটটা খুলো।
আরে শোন, আমি একটু চাট নিয়ে নি, খুব ঝাল ঝাল করে। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। নমস্কার স্যার, কিরে দেবু? ওই একজন বাবু এসেছেন। হ্যাঁ, ও আমাদের বন্ধু। ওকে বসিয়েছিস তো? হ্যাঁ স্যার। এই দীপাবলি বকশিস। যা, এবার সোজা বাড়ি চলে যা আর খুব ভালো করে আনন্দ কর। আমরা 14 তারিখ পর্যন্ত এখানেই আছি। আমি কাকার সঙ্গে কথা বলে নিয়েছি, ঠিক আছে? আমি কাকাকে 14 তারিখ চাবি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। তুই যা, আসছি। ঠিক আছে? এই নে ব্যাগ দাও। হ্যাঁ, দে। চলে আয়। দারুণ। দীপাবলির ঠিক একদিন আগে পানবেলের 4 জন ব্যক্তি বাড়ি থেকে বেরোলেন নিজেদের সঙ্গে প্রচুর টাকা নিয়ে। 4 জনই নিজেদের পরিবারের কাছে এটা বলেছিলেন যে তারা খুব বড় ডিল করতে চলেছেন, কিন্তু কেউই এই ডিলের ব্যাপারে খোলাখুলি কিছু বলেননি। এরকম মনে হচ্ছিল যে তারা এই ডিলের ব্যাপারে ইঙ্গিত দিতে পারে এরকম কোনো প্রমাণ ছাড়তে চাইছিলেন না। কিন্তু যেটা হলো যে দীপাবলির রাতে সেই ডিল নিঃশব্দে তাদের দরজায় এলো আর কোনো রকম আভাস ছাড়াই নিজের কাজ করে বেরিয়ে গেল। মা লক্ষ্মী, আমার সচিনের মাথার উপরে হাত রেখো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটা এখন বন্ধ রয়েছে। বাবা, হরিশদা ফোনই তুলছে না। এতে নতুন কথার কি আছে? হয়তো টাইট হয়ে পড়ে আছে। আরে আমি ওকে 10 বার মনে করিয়েছি, দেখ 14 তারিখ দুপুরে ফার্ম হাউসে পুজো আছে, দুপুরের আগেই আমার চাবি চাই। দেবু তো আছে চাবিটা নেওয়ার জন্যে, আর পরিষ্কার করার জন্য ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, তুই ওকে ফোন কর। হ্যাঁ। হ্যাঁ মহেশবাবু বলুন। হ্যাঁ, হ্যালো দেবু, একটা কাজ কর, ফার্ম হাউসে যা আর চাবিটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ সাহেব, উনি তো বলেছিলেন আর সকালে মাধববাবুকে চাবি ফেরত দিয়ে দেবেন। আরে দিয়ে যায়নি রে, সেই জন্যই তোকে ফোন করছি। এক কাজ কর, তুই গিয়ে চাবিটা নিয়ে নে আর সব পরিষ্কার করে রাখ। আমরা 11:30 নাগাদ ওখানে পৌঁছে যাব। আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনারা 11:30টার সময় চলে আসুন, ঘর একদম টিপটপ পাবেন। স্যার, এখানে, এদিকে আসুন স্যার। শ্রীধর, ইনি হরিশদা, আমার জ্যাঠার ছেলে, মানে আমার বাবার বর্দার ছেলে। আর এরা দুজন? এরা এরা দাদার বন্ধু।
একজনের নাম শঙ্কর, আরেকজনের নাম মিলিন্দ, আরেকজন ছিল আরেকজন? এই দেবু, আমাদের ওয়াচম্যান। ও বলল যে আরেকজন নাকি ছিল, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, সচিন, সচিন তার নাম। এটা আপনার ফার্ম হাউস? হ্যাঁ, এটা আমারই। আর এরা সবাই এই পানভেলেই থাকে। ছুটি কাটাতে এসেছিল? জানি না স্যার, এ আমায় 12 তারিখে ফোন করেছিল। দুদিনের জন্য লাগবে কাকা। আজ আর কাল? হ্যাঁ, আজ পৌঁছবো আর কাল রাত পর্যন্ত থাকবো। আরে দীপাবলির দিন তুই বাড়ি থাকবি না? আরে এমন কি বড় কাজ এসে গেল? হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকমই কাকা। খুব বড় একটা ডিল চলে এসেছে। এরকম ডিল তো জীবনে একবারই আসে। দীপাবলির কি আছে, সেটা তো প্রত্যেক বছর আসে। ঠিক আছে, আমায় বোঝাতে হবে না। দেখ, মনে রাখিস, পরশু 14 তারিখ সকালে ফার্ম হাউসের চাবি আমায় ফেরত দিবি। জানিস তো, প্রত্যেক বছর দীপাবলির পর আমরা ফার্ম হাউসে পুজো করি। আর 14 তারিখ দুপুরে আমি ঠাকুর মশাইকে বলে রেখেছি, বুঝলি? হ্যাঁ কাকা, আমি 14 তারিখ সকাল সকাল আপনার কাছে চলে আসবো, তারপর একসাথে বসে চা খাবো, ঠিক আছে? আজ সকালে হরিশদা চাবি ফেরত দিতে আসেনি, তখন আমি আমাদের ওয়াচম্যান দেবুকে চাবি নেবার জন্য পাঠালাম। ও এখানে এলো আর এই সব দেখলো এখানে। তুমি ওয়াচম্যান, ডিউটিতে ছিলে না কেন? স্যার, হরিশবাবু বকশিস দিলেন আর বললেন বাড়ি যা, বাড়ি গিয়ে ছুটি কাটা। আরও বললেন 14 তারিখের আগে মুখ দেখাবি না। এখানে কিছু একটা চলছিল, আর এর মধ্যে একটা লোক নিখোঁজ। হ্যাঁ সাহেব, ওই লোকটা সবার আগে এখানে এসেছিল। স্যার, এটাই হলো সেই সচিনের বাইক। আশ্চর্যের ব্যাপার, লোকটা ওর বাইক রেখে পালিয়েছে। আচ্ছা, কোনোভাবে সচিন এই ব্যাপারটা ঘটায়নি তো, তারপর বাইক ফেলে পালিয়েছে? ইন্সপেক্টর, আমি হরিশের স্ত্রী আর ওর বাচ্চাদের সাথে কথা বলেছি। ওরা এটা জানতে পেরে খুব কান্নাকাটি করছিল। বৌমা আমাকে বলল যে ও যখন বাড়ি থেকে বেরোয় সঙ্গে অনেক টাকাও ছিল। স্যার, দাদার ওই দুই বন্ধু বাড়ি থেকে অনেক টাকা নিয়ে বেরিয়েছিল। স্যার, ফার্ম হাউসের পেছনে একটা লাশ পড়ে রয়েছে। স্যার, এটাই সেই চতুর্থ লোকটা, সচিন গাওকার। শ্রীধর, ফরেন্সিকদের ডাকো আর পুরো ফার্ম হাউসটা সিল করে দাও। বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও আর 4টে ফ্যামিলির লোকেদের ডেকে পাঠাও। হ্যাঁ স্যার। 4টে খুন হয়েছিল। এরা সবাই ফার্ম হাউসে আসে আর মৃত্যুর দরজায় পৌঁছে যায়। প্রথমে পুলিশের সন্দেহ হয় হয়তো এই 4 জনের মধ্যেই কোনো একজনই অপরাধ করেছে, কিন্তু তারপর ফার্ম হাউসের পিছনে সেই চতুর্থ ব্যক্তিরও লাশ পাওয়া যায়। 4টে নিষ্ঠুর হত্যা, যা সমস্ত পানবেল আর প্রতিবেশী শহর মুম্বাইতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। বাবা, স্যার, 4 জনের মোবাইলই ক্রাইম স্পটে পেয়েছি। সবকটাই সুইচ অফ রয়েছে। 4 জনের ব্যাকগ্রাউন্ড? 4 জনের রিয়েল এস্টেটে কাজ করতো স্যার। এদের মধ্যে হরিশবাবু বেশি মালদার।
নিউ পানভেল থেকে অপারেট করতো। শঙ্কর রাও মিডিয়াম লেভেলের ব্রোকার ছিল। শঙ্কর রাও বেশিরভাগ ফ্ল্যাটই ভাড়ায় খাটাতো। মিলেন্দ খুব ছোটোখাটো মানে ওই পার্ট টাইম এজেন্ট ছিল। ও মূলত কাজ করতো কৃষ্ণা ইন্টারন্যাশনাল স্কুলে, ওখানে সায়েন্স ল্যাবে অ্যাসিস্ট্যান্ট ছিল। আর চতুর্থ জন সচিন? ও নিউ পানভেলের কাছে একটা গ্রামে থাকতো। ওর ফ্যামিলিতে একমাত্র দিদিমাই আছে, আর কেউ নেই। 4 জনের মধ্যে ওই সবচেয়ে ছোট এজেন্ট ছিল, এমন এজেন্ট যারা বড় ব্রোকারদের হয়ে কাজ করে দেয়। 4 জনই স্টেট এজেন্ট? হ্যাঁ স্যার। আর 4 জনেই নিজের বাড়িতে বলে যায় যে একটা বড় ডিল করতে যাচ্ছে ওরা, আর সাথে করে অনেক টাকাও নিয়ে যায়। আমার বাবা পুরো 7 লাখ টাকা জোগাড় করেছিলেন, সব টাকা নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। আরো বলেছিল যে ও মালবা যাচ্ছে, তাই বলেছিল তো? হ্যাঁ, এইটাই বলেছিল। বাবা ডিলটা এত ইম্পর্টেন্ট হলে আমি ওখানে চলে যাচ্ছি। না রে বাবা, এই ডিল আমি আর শুধু আমিই করতে পারি। কোনোভাবেই কি তোমরা বুঝতে পারোনি যে ও কাছাকাছি তোমাদের কাকার ফার্ম হাউসে গেছে? না স্যার, একদম না। আর আমাদের তো শক লাগলো স্যার, যে বাবা এরকম মিথ্যে আমাদের কেন বলেছিলেন। এর মধ্যে হরিশবাবুর পোশাক কোনটা? এটাই স্যার, এই জামাটাই পড়েছিল আমার বাবা যখন উনি 12 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল। স্যার, সোলাপুরে যাচ্ছি এই কথাই বলে বেরিয়েছিল। বাড়ি থেকে কত টাকা নিয়ে বেরিয়েছিল? প্রায় 6 লাখ টাকা স্যার। ফোন করেছিল দীপাবলির দিনে? না স্যার, আমি বাবার ফোনে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু বাবার ফোন সুইচ অফ ছিল। স্যার, ও এই জামাই পরেছিল যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল। বাই। বাবা আমাকে আর ভাইকে কিছু টাকা দিয়েছিল বাজি কেনার জন্য। বলেছিল যে 14 তারিখে ফিরবে, আর আমাদের এটাও বলেছিল যে নাগপুরে কোনো কাজ আছে। কত টাকা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে? পুরো 3 লাখ স্যার। নিজের সব বন্ধুদের থেকেই ধার নিয়েছিল। আমি তো খালি চিন্তা করছিলাম যে এত টাকা ধার কেন নিচ্ছে, কিন্তু ওর একটুও টেনশন ছিল না। বলল খুব বড় ডিল, আর সবাইকে পয়সা ফেরত দেওয়ার পরও এত টাকা থাকবে যে সারা জীবন আরামে থাকবো। এটা তোমার বাবার জামা কাপড়। আমি আসলাম। সাবধানে যেও। হ্যাঁ, আমি ঠিক জানি না স্যার ও বাড়ি থেকে কত টাকা নিয়ে গেছিল, কিন্তু আমাকে বলেছিল যে এমন কাজ করতে যাচ্ছি যার ফলে সারা জীবন বসে খাবো। আমি মালকের কাছে প্রার্থনা করেছিলাম ওই কাজে যেন সফল হয়। ও আমার ছেলের একমাত্র সন্তান। কি বলে গিয়েছিল যে ও কোথায় যাচ্ছে? পুনে। হ্যাঁ স্যার, এটা দীপাবলির রাতের অর্ডার ছিল। 12 তারিখ রাতেও এখান থেকে অর্ডার করেছিল, বাপাট ফার্ম হাউস। মনে পড়েছে? হতে পারে স্যার। আসলে কি, দীপাবলির সময় দোকানে খুব চাপ থাকে। আরে তুমি কিছু তো রেকর্ড রাখো, কিসের অর্ডার, কে নিয়ে যাচ্ছে, কে দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এইসব আর কি। 1 মিনিট স্যার, দেখছি। হ্যাঁ স্যার, বাপাট ফার্ম হাউসে 12 আর 13 তারিখ খাবার গেছে। অর্ডার যে দিয়েছিল তার নাম্বার 44568798, এই নাম্বারটাই পার্টি দিয়েছিল। ডেলিভারি বয়কে ডাকো। ওখানে কেউ যায়নি স্যার। হয়েছে কি স্যার, দীপাবলির রাত ছিল, আমার কাছে কোনো ছেলে ছিল না, তাও ওখান থেকে একটা ছেলে এসে পার্সেল নিয়ে গেছে। কিসে এসেছিল? অতটা তো আমার মনে নেই স্যার। আসলে কি স্যার, আমি কাউন্টার ছেড়ে কোথাও যাই না তো। স্যার, এই ছেলেটা, হ্যাঁ এই ছিল স্যার।
এরা তিনজনই ছিল স্যার, আর এ পাশের দোকানে চাটনি দিয়ে গেছিল। হ্যাঁ স্যার, অনেক মাল নিয়েছিল, চানাচুর, মশলা, মুগ ডাল, অনেক কিছু নিয়ে গেছিল স্যার। স্যার ওই হোটেল গঙ্গাতে যে নাম্বারটা পেয়েছি 333568798, ওটা জাল, এরকম কোনো নাম্বারই নেই। পুরো প্ল্যান করে গিয়েছিল চারজন, মদ, স্ন্যাক্স সমস্ত কিছুর আয়োজন করেছিল, কিন্তু কেউ একটা অন্য প্ল্যান করে রেখে দিয়েছিল। স্যার কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারও তো হতে পারে। এমন কি কারণ থাকতে পারে যার কারণে চারজনকেই মারা হলো? তিনজনকে গুলি করলো আর একজনকে অন্যভাবে। কোনো ভারী আর শক্ত জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সেম পয়েন্ট ব্ল্যাঙ্ক। তিনজনের মাথা থেকে 3টে গুলি পাওয়া গেছে, মনে হচ্ছে রিভলভার ইউজ করা হয়েছে। আর চারজন ভিকটিমের রক্তে অ্যালকোহল লেভেল হাই ছিল। বুঝতে পারছি না, একজনকে মাথায় আঘাত করলো আর বাকি তিনজনকে গুলি করলো, এরকম কেন? কি কারণ থাকতে পারে এর পিছনে? স্যার চারজনের ব্যাগই উধাও, ওই টাকা ভর্তি ব্যাগগুলো। ডক্টর, মৃত্যুর সময়? বডি এখানে আনার মোটামুটি 11 ঘন্টা আগে। লাশগুলো আমরা 14 তারিখ সকাল 10:30টায় নিয়ে এসেছিলাম। মানে এই মার্ডারগুলো 13 তারিখ রাত 10টা থেকে 11টার মধ্যে হয়েছে, দীপাবলির রাতে। ফার্ম হাউসের আশেপাশের বস্তিতে জিজ্ঞাসাবাদ করেছে, কেউ কোনো ফায়ারিং এর আওয়াজ শোনেনি। ওটা দীপাবলির রাত ছিল, এমনিতে গুলি আর বাজির আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার হরিশবাবু এই ডিলটার ব্যাপারে আমাকে একটা কথাও বলেননি। অ্যাকচুয়ালি আমার খুব অদ্ভুত লাগছে, উনি সব ডিলে আমাকে সামিল করতেন। কোনো ডিল যদি হতো আমাকে নিশ্চয়ই বলতেন। না স্যার, একদমই জানতাম না স্যার। আর যদি জানতাম তাহলে অবাকই লাগতো না স্যার। কেন? কারণ উনি বেশিরভাগ ফ্ল্যাটই ভাড়া দিয়ে ব্রোকারেজ কামাতেন। হ্যাঁ, কয়েকটা ফ্ল্যাট বেচেছেন, কিন্তু এটা কি ধরনের ডিল হচ্ছিল আমার ভীষণ খটকা লাগছে স্যার, সত্যি বলছি। জানি না, আর বুঝতেও পারছি না যে বাবা এই লাইনে গেল কেন। অ্যাকচুয়ালি বাবা তো স্কুলে কাজ করতো, ল্যাবে সার্ভিস করতো আমার বাবা। এটা তো ওনার পার্ট টাইম ছিল। ও বেশিরভাগই হরিশবাবু আর শঙ্করের সাথে কাজ করত, ওর নিজের কোনো অফিস ছিল না। আরে সচিনকে তোমরা চেনো? সচিন দাদা তো বাবার সাথে দেখা করার জন্য বাড়িতে আসতো, কিন্তু আমরা সচিনদার ব্যাপারে বেশি কিছু জানি না। আমাদের গ্রামে ছোটখাটো কাজ করতো আমার নাতি, তারপর পানভেল চলে গেল, ওখানে একটু বড় কাজ পেল, কিন্তু ওর কাজের কোনো ঠিক ঠিকানাই ছিল না। কখনো সারা মাস বাড়িতে, আবার কখনো ওর সাথে ফোনেই কথা চলতো, কিন্তু সত্যি কথা বলতে কি ও কি কাজ করছে তা বুঝতেই পারতাম না, না ও কোনোদিন বলেছে। হরিশের 7 লক্ষ, শঙ্করের 6, মিলিন্দের 3 লক্ষ আর সচিনেরটা জানা যায়নি। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ডিলের কোনো ব্যাপারই ছিল না আর কেউ ডবল ক্রস করেছে। স্যার হরিশের মাথা ফাটানো হয়েছিল আর বাকি 3 জনকে গুলি করা হয়। এরকমও তো হতে পারে যে প্রথমে 3 জন হরিশকে মারে, তারপর টাকাটা নিয়ে নেয়, তারপর লোভে একে অপরকে মেরেছে। 3 জনের মধ্যে একজন বাকি 2 জনকে মেরেছে, তারপর সে গিল্টি ফিল করেছে আর ভয় পেয়ে সে নিজেই নিজেকে গুলি করেছে। স্যার যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে আমার প্রথম সন্দেহ সচিনের ওপর যায়, কারণ বাকি 3 জনের লাশ ঘরের ভেতরেই পাওয়া গেছে। শুধু সচিনের বডি বাড়ির পেছনে পাওয়া যায়। আর স্যার যদি এরকমই হবে তাহলে ওই টাকা ভর্তি ব্যাগগুলো কোথায়? আর দেখো, 12 আর 13 তারিখে এদের সেলফোনগুলো সুইচ অফ ছিল। হ্যাঁ স্যার, দীপাবলির দিন এদের ফ্যামিলি এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কথা হয়নি, কারণ সবার সেলফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ ছিল। দেখো, এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার আছে। মালভান, সোলাপুর, নাগপুর আর এই পুনে, 4 জনই বাড়িতে মিথ্যে বলেছিল, শুধু একজনই সত্যিটা জানতো হরিশ কোথায় যাচ্ছে, সেটা ওর কাকা। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাধব বাবু। কারেক্ট। হরিশের বাবা সম্পর্কে আমার বড়দা, আর আমাদের মধ্যে কোনো ঝগড়াও ছিল না, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। একমাত্র আপনি জানতেন যে হরিশ দুদিনের জন্য আপনার ফার্ম হাউসে যাচ্ছে। শুধু আপনিই জানতেন যে ও মালবা যাচ্ছে না, যেটা ওর পরিবারকে বলেছিল। স্যার, হরিশদা বৌদি আর বাচ্চাদের যা বলেছে এতে আমাদের কি দোষ বলুন? আর একজন শঙ্কর, ও বলেছিল যে ও সোলাপুর যাচ্ছে, আর মিলিন্দ বলেছিল নাগপুরে, আর সচিন তার ঠাকুমাকে বলেছিল পুনে। কিন্তু ওরা যায়নি, এখানেই ছিল, মানে আপনার ফার্ম হাউসে। আর তাদের কাছে সব মিলিয়ে 18 লাখ টাকা ছিল, যেটা মিসিং। তো আপনি কি বলতে চাইছেন? বলবেন তো আপনি, প্রশ্ন আমরা করব। স্যার, আমরা কেমন করে জানবো হরিশ দাদা ওখানে কেন গেছিল, ওনার সাথে কে ছিল আর কেন ছিল? আমি তো জানতাম ও পুরো পরিবারের সঙ্গে ওখানে যাচ্ছে, দীপাবলিতে ওখানেই থাকবে। আপনার এটা মনে হয়েছিল? হ্যাঁ। কিন্তু সত্যিটা আপনি জানতেন যে ওর পরিবারের সঙ্গে যাচ্ছে না? সেটা তো আমি পরে জানতে পারলাম, যে ও পরিবারকে নিয়ে যায়নি, কাজের জন্য গেছিল। আর আমি ওকে বেশি কথা জিজ্ঞাসাও করিনি। আর আমি ওকে সন্দেহ কেন করব? ও তো আমার ভাইপো হয়, আর ও প্রায় আমার ফার্ম হাউস ব্যবহার করতো। ওই ছেলেটা, মানে আপনার ওয়াচম্যান, কতদিন হলো কাজ করছে? 8 বছর হয়ে গেল স্যার। স্যার, মা কালীর দিব্যি স্যার, আমি 12 আর 13 তারিখ এখানে আসিনি। হরিশবাবু বলেছিলেন যে দেবু এখানে আসিস না। তাছাড়াও উনি আমার মালিকের ভাইপো, আমি ওনাকে কি বলতে পারি বলুন? ওই ব্যাগগুলো কোথায়? স্যার, খুব গরিব মানুষ আমি, এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এতগুলো টাকা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না স্যার। সালাম স্যার। স্যার, মেয়েটির কোনো সাইট সিনও ছিল না স্যার, কোনো মুজরাও নয়, বাকি কিচ্ছু নয় স্যার, পুরো নিরামিষ। স্টেট এজেন্ট ছিল, জমির কোনো ব্যাপারে তো থাকতে পারে। আরে স্যার, আমাদের এই পুরো এলাকায় একটা জমি কি একটা বাড়িও বিক্রি হচ্ছে না। সত্যি বলতে ধান্দার বাজার খারাপ। আর স্যার, এমনিতেই স্টেট এজেন্টরা দীপাবলির আগে থেকে দোকান বন্ধ করে রেখেছে। কিন্তু আমি অনেক খোঁজ করে দেখেছি, এমনকি নিজের সার্কেলেও। কিন্তু এই 4 জনের এই ডিলের ব্যাপারে আমি কোনো রকমই পুরো খবর আমার কানে আসেনি স্যার। একটা কথা বলবো স্যার, এই কেসটা আমার অন্যরকম লাগছে। এই যে 4টে শহর আছে, এইগুলোতে খোঁজ চালাও। এই 4 জনের কোনো বিষয়ে ইন্টারেস্ট ছিল কিনা, বা কোনো ডিলে এরা ইনভলভ ছিল কিনা। হ্যাঁ স্যার। শ্রীধর, একটা কথা আমি বুঝতে পারছি না। একজন বড় মাপের স্টেট এজেন্ট, দ্বিতীয়জন মিডিয়াম ব্রোকার, আর তৃতীয়জন স্কুলের সায়েন্স ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, আর একজন সাব ব্রোকার। এই 4 জনের মধ্যে কমন কি ছিল? সত্যি কি এমন কোনো ডিল হচ্ছিল যার খবর কেউই জানে না?
স্যার, নাগপুর, পুনে আর বাকি দুটো জায়গায়, এই সব জায়গায় রিয়েল এস্টেটের সঙ্গে কথা বলেছি, কিন্তু এমন কোনো ডিলের ব্যাপারে জানতে পারিনি যেখানে এই চারজনের কোনো রকম ডিল হচ্ছিল বা ডিল হওয়ার কথা ছিল এমন কোনো খবর পাইনি। এই চারজনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো থাকবেই। প্রচুর টাকা নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিল, দীপাবলি তারা বাড়ির বাইরে কাটিয়েছে, এমনকি ডিল হওয়ার কথা ছিল। স্যার, ওই চারজনের ফোন রেকর্ডও চেক করেছি, কিন্তু সেখান থেকেও আমরা কোনো রকম তথ্য পাইনি, না কোনো রকমের সন্দেহভাজন কল। শুধু এই হরিশবাবুকে একজন ফোন করেছিল 4467898876, 11ই নভেম্বর 2012-তে। এই নম্বরটা ট্র্যাক করো। ওকে। হয়তো সাহায্য পাবো বা পাবো না, তবু ট্র্যাক করো। হ্যাঁ স্যার। হ্যালো, আমরা পুরো ফার্ম হাউস ভালো করে স্ক্যান করেছি, কিছু ইম্পর্টেন্ট ডিটেল পেয়েছি। আমি আসছি। রহস্যময় ডিল, উধাও টাকা, তিনটে একইভাবে আর একটা অন্যভাবে করা হত্যা, এই পুরো ব্যাপারটাই পুলিশকে একটা ডেড এন্ডে নিয়ে আসে। কিন্তু এবার ফরেন্সিক টেস্টের দ্বারা একটা পুরো নতুন অ্যাঙ্গেল বের হলো এই কেসের। জানা গেল যে এই চারজন এস্টেট এজেন্ট, হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর সচিন গাঁওকর ছাড়াও আরও একজন ছিল যে এই ডিলটা সম্পর্কে জানত। মার্ডারের সময় এই চারজন ছাড়া আরও একজন কেউ ছিল। কোনো পোক্ত প্রমাণ? ইয়েস, ক্রাইম সিন যখন আমরা ইনভেস্টিগেট করি তখন আমি ডাইনিং টেবিলে 4টে প্লেট পাই। তো এই 4টে প্লেট দেখে সহজেই অনুমান করা যায় যে ঘরে 4জন ছিল। কিন্তু একটা বিষয় আমার খটকা লাগছিল, যে 4জন মানুষ আর 4জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই কারণে আমি কিচেনটা খুব খুঁটিয়ে স্ক্যান করি। একটা প্লেটে হালকা তেল লেগেছিল, সেই প্লেটটাকে আমি টেস্ট করাই। সেই প্লেটে খাবারের ট্রেস পাওয়া যায়, সেই একই খাবার যা বাইরের প্লেটেও ছিল। তার মানে কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। ঠিক তাই। আর বাইরে একটা ইনোভা গাড়ি ছিল আর একটা বাইক। ইনোভাটা ছিল হরিশ বাবুর গাড়ি, আর বাইক সচিন বলে ছেলেটা। আরও একটা বাইক ছিল যেটা সচিনের বাইকের ঠিক পাশে রাখা ছিল, কিন্তু ওই বাইকটা ওখানে ছিল। ভেবেছিলাম সচিনের বাইক হয়তো বাইরে গিয়েছিল, কারণ এর আগে সচিন একবার খাবার আনতে বাইরে গিয়েছিল। এই কারণে আমি টায়ারের ছাপটা খুব নিখুঁতভাবে দেখি। আই ওয়াজ সারপ্রাইজড টু নো ইন্সপেক্টর, এই দুটো চিহ্নই একই বাইকের নয়। তার মানে আরও একজন ছিল যে এই ফার্ম হাউসের মিটিং এর ব্যাপারে জানতো। ঠিক তাই, হয়তো সে ডিলের ব্যাপারটাও জানতো, না হলে ওরা কেন এর সাথে খাবার শেয়ার করবে? সম্ভবত ড্রিঙ্কসও শেয়ার করেছিল, কিন্তু এই পঞ্চম গ্লাসটা আমরা পাইনি। তার মানে এই পঞ্চম জন এই 4 জনের কারোর একজনের পরিচিত হবে। এ জানতো যে এই বাকি 4 জন এখানে থাকবে। আবার এটাও হতে পারে যে এই পঞ্চম জনই প্ল্যানটা পুরো করেছিল। এই ডিল আমি আর শুধু আমিই করতে পারবো। বাড়ির লোককে কি বললি? বলেছি সোলাপুর যাচ্ছি। নাগপুরে একটা বড় পার্টি পেয়েছি, ডিল করতে যাচ্ছি। কি বলে গিয়েছিল যে ও কোথায় যাচ্ছে? পুনে। ও আমাদের মিথ্যে কেন বললো যে মালোয়া যাচ্ছে? সত্যি বলতে আমারও খুব অদ্ভুত লেগেছে। হরিশ ওর বন্ধুদের সাথে ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান করছিল, আর ও আমাদের এই কথাটা জানালোও না। হয়তো ওকে কেউ বলেছিল যে এই ডিলটার ব্যাপারে বাড়ির লোককে না জানাতে। নিশ্চয়ই অন্য কেউ ব্যাপারটা জেনে ফেলেছিল, যেই 4 জনই অনেক টাকা নিয়ে ফার্ম হাউসে দেখা করতে যাচ্ছে। এমন কি কারণে?
চারজনকে বাড়িতে মিথ্যে কথা বলতে হলো আর সঙ্গে করে এত টাকা নিয়ে যেতে হলো। মিথ্যে বলার পেছনে কোনো প্ল্যান ছিল ওই চারজনের। ওইসব মদের বোতল, ওইসব খাবার, কিছু একটা প্ল্যান চলছিল। হয়তো প্ল্যানিং অন্য কেউই করছিল। বলো শ্রীধর। হ্যাঁ স্যার, ওই যে নাম্বারটা 4467898876, যে নাম্বারটা থেকে হরিশবাবুকে ফোন করা হয় 11ই নভেম্বর। হ্যাঁ, কিছু জানতে পারলে? স্যার, ওই নাম্বারে সিম কার্ডটা রাসায়নি থেকে কেনা হয়েছিল। এখান থেকে ধরুন 15 কিলোমিটার দূরে। সিমটা কার নামে? স্যার, নীলেশ আম্বেকারের, মোহপাড়াগাঁও কাটকারওয়াড়ি, রাসায়নিতে থাকে। তাহলে তার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, না না, আমি একদম ঠিক আছি। আমি 2-1 দিনের মধ্যে ফিরবো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। কে ছিল এই নীলেশ আম্বেকার? এই কি ছিল সেই পঞ্চম ব্যক্তি, নাকি এই ছিল সেই মাধ্যম? এই ডিলটা কি ব্যাপারে ছিল, আর এই ডিলটা নিয়ে এত গোপনীয়তা করারই বা কি ছিল? মহারাষ্ট্রের পানবেলের এই 4 জন এস্টেট এজেন্ট, হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর শচীন গাঁওকর, এই 4 জনের হত্যার পিছনে কে ছিল? এই কেসে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। খুনি পর্যন্ত পৌঁছানো আর তার অভিসন্ধি জানাও বাকি ছিল। পানবেলের এই রোমহর্ষকর রহস্যময় 4 হত্যাকাণ্ড 2012 দীপাবলির কিছুদিন পর নিউজ পেপারের হেডলাইন হয়েছিল, যেটা পুরো মহারাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছিল। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। এই অপরাধের সত্যতার উপরে থাকা পর্দাটা ওঠাবো আর জট খুলবো সেই শকিং জালের, যেটা কিনা ওই 4 জনের জন্য বিছানো হয়েছিল।